তৈরি থেকো শঙ্খ, আমি আসছি, আমি আসছি, খুব শিগগিরই দেখা হবে। শঙ্খ এবং তমসার মুখোমুখি হওয়ার পর কেটে গেছে অনেকগুলো দশক। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু সেই রাতের অন্ধকার আজও হয়তো ইতিহাসের গায়ে দাগ হয়ে লেগে আছে। আমি জানি না তমসা সত্যি শঙ্কর সন্তানদের খুঁজে পেয়েছিল কিনা, আর এটাও জানি না শঙ্খ আদৌ তার সন্তানদের তমসার কালো অন্ধকার হাত থেকে শেষ পর্যন্ত রক্ষা করতে পেরেছিল কিনা। কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত জানি, সময়ের গভীর অন্ধকারেও কিছু গল্প কখনো সম্পূর্ণ নিঃশেষ হয় না। রক্তের বন্ধন, ভয়ের ছায়া আর প্রতিশোধের আগুন, এগুলো হয়তো প্রজন্ম পেরিয়েও ম্লান হয়ে যায়, কিন্তু ভালোবাসা আর আত্মত্যাগের প্রতিধ্বনি থেকে যায় অনন্তকাল। হয়তো তমসা তার অনুসন্ধান শেষ করতে পারেনি, বা হয়তো শঙ্খ শেষ মুহূর্তে ঢাল হয়ে দাঁড়িয়েছিল নিজের সন্তানদের সামনে, কিন্তু সেই রাতের সিদ্ধান্ত, সেই সাহস, সেই ভয়াবহ মুখোমুখি হওয়া আজও বাতাসে ফিসফিস করে গল্প বলে। আর যতদিন কেউ সেই গল্প শুনবে, ততদিন শঙ্খের লড়াইও বেঁচে থাকবে, অন্ধকারের বিরুদ্ধে, নিয়তির বিরুদ্ধে, আর এক পিতার সন্তানদের প্রতি এক অদম্য ভালোবাসার পক্ষে। ঘড়িতে ঠিক সকাল 8:30। বাঙ্গুর অ্যাভিনিউর শান্ত পাড়া তখন হর্ন, পেপারওয়ালা আর অফিসগামী মানুষের কোলাহলে জমজমাট। বাসের ব্রেক কষার শব্দ, দূরে কারোর তাড়াহুড়ো পায়ের আওয়াজ, কোথাও চায়ের দোকানে প্রথম আড্ডার ধোয়া উঠছে আলতো করে। কিন্তু সাহাদের বাড়ির ভেতর অদ্ভুত এক নিস্তব্ধতা। কেন? চন্দ্রা এখনো সেই চন্দ্রা, নিশ্চিন্তে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, যেন বাইরের পৃথিবী তার নয়, যেন সময় তার দরজায় কড়া নাড়লেও সে শুনতে পায় না। তার নিঃশ্বাস ধীর, শান্ত, মুখের কোণে হালকা এক হাসি। স্বপ্নে হয়তো সে এমন এক জগতে হাঁটছে যেখানে কোনো হর্ন নেই, কোনো তারা নেই, কোনো অজানা আশঙ্কার ছায়াও নেই। এ কি? আমি তো এখনো রেডি হইনি। আর এই যে তুমি তুমি এতক্ষণ ধরে কি বকবক করছো? আমাকে একটু ডেকে দিতে পারলে না? তুমি কি এনিহাও কথাটা আমাকে বলছো? তো কাকে বলবো? এই ঘরে আমি আর তুমি ছাড়া আর কে আছে? মিস্টার ইনভিসিবল ন্যারেটর। চন্দ্রা, বিহেভ ইয়োরসেলফ প্লিজ। এখানে আমাদের দর্শকরাও আছে, তারা কিন্তু তোমাকে দেখছে আর হাসছেও। ও, তাই না? আই এম সো সরি। আসলে সব গন্ডগোল হয়ে গেছে। এত দেরি হয়ে গেল না? আচ্ছা চন্দ্রা, এর জন্য কে দায়ী বলো তো? আমি না আমার দর্শকেরা? কোনটা? আচ্ছা, কোন দিন তুমি তাড়াতাড়ি উঠে অফিস গেছো বলতে পারবে আমাকে? আফটার অল ইউ ওয়ার্ক ইন আ কর্পোরেট ওয়ার্ল্ড। জীবনে তো একটু ডিসিপ্লিন থাকা উচিত, তাই না? উফ, সকাল সকাল এত জ্ঞান দিও না তো। আমাকে রেডি হতে হবে। আমি চললাম, বাই। আরে ওয়েট ওয়েট ওয়েট, আমার দর্শকরা দেখছে তোমাকে, এক্ষুনি তো বললাম। তাদের সঙ্গে একবার পরিচয় করে যাবে না? ও বাবা, পরিচয়টা কি এখনই করতে হবে? অফকোর্স, কারণ এটাই তোমার প্রথম সিন। তবে তুমি যদি না চাও তাহলে ছেড়ে দাও, ইউ গো অ্যান্ড গেট রেডি। আমি দর্শককে তোমার পরিচয় ঠিক দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। না না, প্লিজ, আমার পরিচয়টা আমি নিজেই দেব। আমি তো এটাই বলেছিলাম তোমাকে, ভুলে গেলে নাকি? না, ভুলিনি, কিন্তু তোমার তো দেরি হয়ে যাবে। ইটস ওকে, আই উইল ম্যানেজ। ভেরি গুড, ক্যারি অন দেন। দ্য মাইক ইজ অল ইয়োর্স, ম্যাডাম। হাই এভরিওয়ান, আমি চন্দ্রা, পুরো নাম চন্দ্রানী সাহা। আমি সফটওয়্যার টেকনোলজিতে কাজ করি, একটা আইটি ফার্ম যেখানে ডেডলাইন, কোড আর কফি। আর তার সাথে আছে আমার দুজন খুব কাছের মানুষ। তাদের ব্যাপারে তোমরা একটু পরেই জানতে পারবে। আমি একজন সফটওয়্যার কোয়ালিটি অ্যানালিস্ট। পাতি বাংলায় বললে আমার কাজ হলো লোকেদের কাজের সমস্যা খুঁজে বের করা আর সঠিক কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভার করা। মানে
আমি ভুল খুঁজে পাই, আর মানুষ ভাবে আমি ঝামেলা খুঁজে পাই। অনেকে ভাবে আমার জীবন খুব সহজ, কারণ আমি একটা বড় ব্যবসায়িক পরিবার থেকে এসেছি। সব কিছু নাকি তৈরি, সব কিছু নাকি নিরাপদ, সব কিছু নাকি নিশ্চিত। হ্যাঁ, চাইলে আমিও আরামে ফ্যামিলি বিজনেসে ঢুকে পড়তে পারতাম, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি নিজের পরিচয় নিজেকেই তৈরি করতে হয়। আমি কোনো ছায়া হয়ে থাকতে চাই না। আমি চাই না মানুষ আমাকে শুধু সাহাদের মেয়ে বলে চিনুক। আমি চাই মানুষ আমাকে চিনুক আমার কাজের জন্য, আমার সিদ্ধান্তের জন্য, আমার ভুল আর আমার সাফল্যের জন্য। হয়তো তাই আরাম ছেড়ে আমি ঝামেলা বেছে নিয়েছি, কর্পোরেট লাইফ, নতুন প্রজেক্ট, নতুন চ্যালেঞ্জ। কারণ কমফোর্ট জোনে বসে কেউ বড় হয় না। আর একটা কথা, আমি খুব সাধারণ মেয়ে। আমার কোনো সুপার পাওয়ার নেই, কোনো অন্ধকার শক্তির সঙ্গে পরিচয়ও নেই, অন্তত এখনও না। সো দ্যাটস মি, চন্দ্রানী সাহা, সেলফ মেড ইন প্রগ্রেস, সফটবিট টেকনোলজি। স্বাগতম আমার গল্পে। আচ্ছা, এবার আমি আসি, নয়তো উদম কেস খাবো। বাই। এই হলো গিয়ে চন্দ্রা। যাক, চন্দ্রা তো বেরিয়ে গেল সকালের কাজ করতে, কিন্তু এই হর্নের আওয়াজটা কোত্থেকে আসছে বলো তো? চলো গিয়ে দেখি। এ কি, এটা কে? হায় রে, এটা তো হওয়ারই ছিল, কারণ 9টা তো ইতিমধ্যেই বেজে গেছে, আর যথারীতি সে চলে এসেছে। আর আসবে নাই বা কেন, একজন শৃঙ্খলাবদ্ধ বিজ্ঞানীর মেয়ে বলে কথা। হ্যাঁ, একটু আগেই চন্দ্রা যার কথা বলছিল, তার জীবনের দুজন বিশেষ মানুষের মধ্যে একজন, নন্দিনী। নন্দিনী দাস। নন্দিনী ছিল চন্দ্রার কলেজের ক্লাসমেট, কিন্তু এই ক্লাসমেট শব্দটা খুব তাড়াতাড়ি ছোট হয়ে গিয়েছিল। প্রথম নোট শেয়ার, তারপর লাইব্রেরির কোণে লম্বা আলোচনা, তারপর প্রজেক্টের অজুহাতে রাত ভোর জেগে থাকা। আর অজান্তেই একদিন তারা বুঝেছিল যে তারা আর শুধু বন্ধু নয়, তারা একে অপরের অভ্যাস। নন্দিনী শান্ত, গভীর জলের মতো, ভেবে দেখে, হিসেব করে, তারপর এগোয়। আর চন্দ্রা, সে একেবারে ঝড়, আগে ঝাঁপ দেয়, পরে ভাবে। তবু অদ্ভুতভাবে এই ঝড় আর গভীর জল একই সঙ্গে স্থির হয়ে যায়। কলেজের করিডোর, ক্যান্টিনের হাসি, ক্লাস ফাঁকি দিয়ে শেষ বেঞ্চে বসা, রাত 3টের অ্যাসাইনমেন্ট সাবমিশন, সবকিছুর মাঝেই তারা হয়ে উঠেছিল একে অপরের ছায়া। গ্র্যাজুয়েশনের দিন যখন দুজনেই সফটবিট টেকনোলজিতে অফার লেটার হাতে পেল, তারা এমনভাবে হেসেছিল যেন আকাশও সেদিন একটু নীল হয়ে উঠেছিল তাদের জন্য। মনে হয়েছিল এই ইউনিভার্স নিজেই যেন এই বন্ধুত্বের স্ক্রিপ্ট লিখে দিয়েছে। আর আজ সেই সকালবেলা হর্নের শব্দে আবার শুরু হতে চলেছে তাদের জীবনের আর একটি অধ্যায়। আরে নন্দিনী, চন্দ্রা তো এখনো রেডি হয়নি, ভেতরে আয় মা। আগেন? একদিন এই মেয়ের জন্য এইচআর আমার গলায় দড়ি পড়াবে, দেখে নিও তুমি ঠাম্মি। চন্দ্রা, এই চন্দ্রা, কোথায় তুই? তোকে আমি আজকে মেরেই ফেলবো, বাইরে বেরো বলছি। বু! ও মা গো, আই সোয়ার অন মাই জব, একদিন সত্যি সত্যি তুই আমার হাতে খুন হবি। মারার আগে কিন্তু তোকে চাকরিটা রাখতে হবে ম্যাডাম। সাইকো কোথাকার, 1 সেকেন্ডের জন্য মনে হয়েছিল ভূত এসেছে। ভূতেরা এত সকালে ওঠে না, তারা ঘুমকে রেসপেক্ট করে। তাহলে তুই তাদের রানী, ঘুমের সাম্রাজ্যের মহারানী। টিভিতে তোমাদের আলাদা শো হওয়া উচিত। এখন যাও, তাড়াতাড়ি রেডি হও, অফিস বলে একটা জিনিস আছে কিন্তু। আর ঠিক এইভাবেই হাসি ঠাট্টা আর হালকা খুনসুটির মধ্যেই শুরু হয় তাদের প্রতিদিনের সকাল। ইঞ্জিন স্টার্ট করেই বাঙুর অ্যাভিনিউর রাস্তায় মিলিয়ে গেল তাদের হাসির শব্দ। সকালের ব্যস্ত ট্রাফিক, বাসের হর্ন, চায়ের দোকানের ভাপ ওঠা কাপে চুমুক, সবকিছুর মাঝখানে দুজনের স্কুটি এগিয়ে চলে এক অদৃশ্য ছন্দে। নন্দিনী মন দিয়ে রাস্তা দেখে চালায়, নিয়ম মেনে, সিগন্যাল মেনে। আর পিছনে বসে চন্দ্রা কখনো হালকা সুরে গান গায়, আবার কখনো কখনো নন্দিনীর লেকপুল করতেও ছাড়ে না কিন্তু। সকাল সকাল
মুখটা এরকম হাড়ি চাচার মতো করে রেখেছিস কেন? বেশি বকবক না করে চুপ করে বস। রাজীবদা মেসেজ করেছিল, জিজ্ঞেস করছিল কখন আসছি। জানি না কি অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে আবার অফিসে। আরে তুই অফিসের অ্যাডভেঞ্চার নিয়ে ভয় পাচ্ছিস? লাইফ ইটসেলফ ইজ অ্যান অ্যাডভেঞ্চার নন্দু। কিন্তু তারা সরাসরি অফিস যাচ্ছে না, আরো একজন আছে তাদের এই ছোট্ট জগতের ভেতর, তাকেই তুলতে যাচ্ছে। হ্যাঁ, আরো একজন, যার জন্যই এই রুটিনে একটা বিশেষ মোড় আসে প্রত্যেক দিন। স্কুটি বাদিকে মোড় নিল আর সামনে এসে দাঁড়ালো একটা লাল গেটওয়ালা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। হ্যাঁ, এখান থেকেই তারা তুলে নেবে তাদের তৃতীয় সঙ্গীকে। কারণ বন্ধুত্ব যদি একটা গল্প হয়, তাহলে এই তিনজনই হলো তাদের তিনটি অধ্যায়। আর সকালটা এখনই আরো একটু প্রাণবন্ত হতে চলেছে। তবে নন্দিনী আর চন্দ্রা ফ্ল্যাটে ঢোকার আগে চলো আমরা একবার দেখে আসি ফ্ল্যাটটা। এটা হলো ব্লক 25C, আর এখানে সেই ব্যক্তির থাকে যে হলো গিয়ে চন্দ্রা আর নন্দিনীর আরেক সঙ্গী। সোনা ভাই, তোমার ব্রেকফাস্ট রেডি, চিকেন সালাদ আর বয়েলড এগ। ব্রেকফাস্ট প্যাক করে দাও গোপালদা, খাওয়ার টাইম নেই। সত্যি সে খুবই ব্যস্ত, এতটাই ব্যস্ত যে খাওয়ার সময়টুকুও তার নেই। কিন্তু এরকম প্রধানমন্ত্রীর মতো ব্যস্ততা যার, তাকে একবার না দেখলে কি হয়? এই তো, এই সেই মহাশয় যার জন্য চন্দ্রা আর নন্দিনী হুড়মুড়িয়ে আসছে চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতে। অম্বর, অম্বর সেন। যদি নন্দিনী হয় রোদ্দুর আর চন্দ্রা হয় চাঁদের আলো, তাহলে অম্বর ছিল সেই নীরব বিস্তীর্ণ আকাশ যে দুজনকে সমানভাবে জড়িয়ে রাখত। অম্বর ছিল নন্দিনীর জীবনের সেই বিশেষ মানুষ যার কাঁধে মাথা রেখে নন্দিনী নিঃশব্দে কাঁদতে পারত। আসলে অম্বর আর নন্দিনীর মধ্যে ভালোবাসার ফুল যে কখন ফুটেছিল সেটা হয়তো ওরা নিজেরাও জানে না। যাক, সে কথায় না হয় পরে আসবো। অমর তাদের জীবনে এসেছে প্রথম সেমিস্টার থেকেই। কোথাও না কোথাও সে ছিলই শান্ত, ভাবুক আর অস্বাভাবিকভাবে যৌক্তিক। তার গলায় সবসময় একটা হেডফোন ঝুলত, যেন পৃথিবীর কোলাহল থেকে একটু দূরে থাকার নিজস্ব উপায়। ফোনে থাকতো একাধিক না পড়া মেসেজ, কারণ সে রিপ্লাই দেওয়ার চেয়ে শুনতে বেশি পছন্দ করত। সে ছিল বয়সে নয় মানসিকতায় পরিণত, আর তার সাথে ব্যঙ্গাত্মক আর রসিকতায় ভরপুর এক ছেলে। প্রতিটা গ্রুপ আউটিং এর নিঃশব্দ পরিকল্পনাকারী, আর একমাত্র মানুষ যে একটাই ডায়লগে চন্দ্রা আর নন্দিনীর তর্ক থামিয়ে দিতে পারত। যেখানে চন্দ্রা ঝড়, নন্দিনী স্থিরতা, আর অম্বর ছিল ভারসাম্য। গ্র্যাজুয়েশনের পর যখন তিনজনই সফট বিটে যোগ দিল, তখন তাদের বন্ধুত্ব শুধু ক্যাম্পাসেই আটকে রইল না, ঢুকে পড়ল কর্পোরেট জীবনের নির্দয় বাস্তবতায়। একসাথে তারা পেরিয়েছে কঠিন ট্রেনিং পিরিয়ড, প্রথম প্রজেক্টের অনিশ্চয়তা, রাত জাগা শিফটের কফি নির্ভর দিনগুলো, অসম্ভব ডেডলাইনের আতঙ্ক, আর কলকাতার বর্ষার থেকেও খারাপ মুডের ম্যানেজার। কলেজের ক্লাসরুম থেকে কর্পোরেট বোর্ডরুম পর্যন্ত প্রতিটা ধাপ, প্রতিটা ভয়, প্রতিটা সাফল্য তারা একসঙ্গেই বড় হয়েছে। তাদের বন্ধুত্ব কোনো নাটকীয় ঘোষণা দিয়ে তৈরি হয়নি, তৈরি হয়েছে সময়, সংগ্রাম আর অসংখ্য ছোট ছোট মুহূর্তে। আর আজ সেই সকালে স্কুটির শব্দেই আবার শুরু হতে চলেছে তাদের গল্পের আর একটা অধ্যায়। যা, যেটা তারা আশা করেনি সেটাই ঘটে গেল। ঘটে গেল এমন এক অদ্ভুত ঘটনা যেটার জন্য তারা দুজন একেবারেই প্রস্তুত ছিল না। তারা হয়তো আশা করেছিল দরজা খুলবেন মিস্টার সেন, স্বাভাবিক, ভদ্র, সকালে সেই পরিচিত হাসিটা নিয়েই হয়তো সামনে দাঁড়াবেন তিনি। কিন্তু দরজা খুলতেই দৃশ্যটা সম্পূর্ণ উল্টে গেল। মিস্টার সেনের জায়গায় এসে দাঁড়ালো মিস সেন। পুরো নাম
মিস বর্ষা সেন, অম্বরের যমজ বোন। একই রক্ত, কিন্তু স্বভাবে সম্পূর্ণ অপোজিট পোল। যেখানে অম্বর নীরব আকাশ, বর্ষা সেখানে হিমেল ঝড়, ঠান্ডা তীক্ষ্ণ। আর এই তিনজনকে একসাথে দেখলেই যেন তার ভেতরে অদৃশ্য অ্যালার্জির প্রতিক্রিয়া হয়। দরজা খুলে বর্ষা এমন এক দৃষ্টিতে তাকালো যা দুধকেও মুহূর্তে ছানা বানিয়ে দিতে পারে। কোনো গুড মর্নিং নয়, কোনো সৌজন্য নয়, শুধু একবার ধীরে মাথা ঘুরিয়ে তাদের প্রিয় গোপালদাকে বলল, গোপালদা, তোমার সোনা ভাইকে বলে দিও এবার থেকে যেন সকালে আগে থেকে রেডি হয়ে অফিসে বেরিয়ে যায়, যাতে তার অফিসের লোকজন বাড়ি এসে উৎপাত না করে। কথাটা যেন নন্দিনীর বুকে তীরের মতো বিঁধল। এক মুহূর্তের জন্য তার মুখের হাসিটা নিভে গেল। চোখে ঝলকে উঠল অপমান আর অস্বস্তির একটা মিশ্র ছায়া। কিন্তু চন্দ্রা তো চন্দ্রাই। সে বর্ষার কথায় কিছু তো মনে করলই না, উল্টে ঠোঁটের কোণে একটা দুষ্টু নির্লিপ্ত হাসি ফুটে উঠল। নন্দিনীর হাতটা শক্ত করে চেপে ধরে সে এক টানে বর্ষার পাশ ঘেঁষে ফ্ল্যাটে ঢুকে গেল, আর ঘাড় ঘুরিয়ে চোখে একটা ঝিলিক হাসি নিয়ে বলল, গুড মর্নিং টু ইউ টু বর্ষা, হ্যাভ আ গুড ডে অ্যাহেড। ঘরের ভেতরটা যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, কিছুটা রাগের, কিছুটা অভিমানের, আর অনেকটা অপ্রকাশিত কষ্টের। একটা অতীত আছে যেটা কেউ উচ্চারণ করে না, তবু সবাই অনুভব করে। কারণ বর্ষা একদিন ছিল তাদেরই একজন, তাদের বন্ধুত্বের চতুর্থ স্তম্ভ। নন্দিনী আর চন্দ্রাকে সে হয়তো নিজের বোনের থেকেও বেশি ভালোবেসেছিল। কিন্তু সময় কি সব সমীকরণ একই রকম রাখে? ঘটনাচক্রে অনেক কিছুই বদলে গেছে। যাক, সে কল্পনা হয় অন্য একদিন বলা যাবে। কিন্তু এ কি, অম্বর যে দেখছি হুড়মুড়িয়ে ঘর থেকে বেরোচ্ছে। অর্ধেক গোজা চুল এখনো আসানো নেই, আর তাই দেখে নন্দিনীর তো চোখ ছানা বড়া। সে এই মারে কি সেই মারে। সরি সরি সরি, আমি আসলে সময় মতোই উঠেছিলাম, কিন্তু অ্যালার্মটা তো রোজ টাইম মতোই বাজে, তাই ভাবলাম আজকে একটু রেস্ট দিই, আলতো করে বন্ধ করে দিলাম। আচ্ছা বলতো, বিজ্ঞানীরা অ্যাটমকে বিশ্বাস করে না কেন? কারণ অ্যাটম সব কিছু বানিয়ে ফেলে, বুঝলি? তোকে আজকে খুব সুন্দর লাগছে, মানে একদম ম্যানেজার টাইপ সুন্দর। নন্দিনী, তুই লেট হলে পুরো অফিসটাই যেন ফেন্ট লাগে, মনে হয় কেউ লাইট ডিম করে দিয়েছে। তোমরা প্লিজ দয়া করে অম্বরকে চুপ করতে বলো। ভাই, নিজের কবর খোঁড়া বন্ধ কর। দেখ, চাইলে আমি তোর ল্যাপটপ আজ ক্যারি করতে পারি, টিফিনও, বা চাইলে তোকেও। এখন 9:30 বাজে, চাকরি হারালে আমায় কি খাওয়াবি তুই? হ্যাঁ, চা, সমোসা, বিরিয়ানি, পনির, রসগোল্লা, যা চাইবি। শুধু আমাকে তোর লাইফ থেকে, মানে অফিস থেকে, মানে তোর জীবন থেকে আমাকে রিজাইন করিয়ে দিস না, প্লিজ 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 প্লিজ। দেরি তর্ক হাসির ঝড়, সকালটা তাদের নানা রঙের স্তর, রোদ্দুর চাঁদ আর নীরব আকাশ, তিন সুরে বাঁধা এক বিশ্বাস। দ্বন্দ্বের মাঝেও তারা হাত ধরে থাকে, কারণ তারা বন্ধু, তাই চলে আঁকে বাঁকে। হট্টগোলের ভিড় পেরিয়ে শেষমেশ রওনা দিল ওরা তিনজন, দেরিতে, ধামাকায়, অগোছালো হাসির উচ্ছ্বাসে ভরা, তবু অটুট, অবিচ্ছেদ্য, যেন প্রতিটি দিনের মতো এক অলিখিত নিয়ম, যা ভাঙার সাহস কারণ নেই। সফট বিট টেকনোলজি। সল্টলেক সেক্টর 5 এর আর 5টা কাঁচঘেরা অফিস বিল্ডিং নয়, এটা ছিল উচ্চ আকাঙ্ক্ষার এক আলোকিত দুর্গ। কলকাতার সবচেয়ে চাহিদা সম্পন্ন আইটি কোম্পানিগুলোর একটি, যেখানে ঢোকার স্বপ্ন দেখে অসংখ্য নতুন নতুন গ্র্যাজুয়েট, রাত জেগে কোড লেখে, সিভি পালিশ করে, আর একটা অফার লেটারের জন্য দিন গোনে। এই বিল্ডিং এর কাছের দেওয়ালে শুধু শহরের আকাশই প্রতিফলিত হয় না, প্রতিফলিত হয় স্বপ্ন, প্রতিযোগিতা আর অদম্য উচ্চ আকাঙ্ক্ষা।
এখানকার বাতাসে মিশে থাকে ইনোভেশনের তীব্র গন্ধ, ডেডলাইনের চাপা উত্তাপ আর অগণিত কাপ কফির কড়া সুবাস। কিন্তু চন্দ্রা, নন্দিনী আর অম্বরের কাছে সফট বিট শুধু কর্মস্থল ছিল না, এখানেই তারা হেসেছে, তারা হেরেছে, তারা লড়েছে আর জিতেছেও। আর এখানেই গড়ে উঠেছে তাদের স্বপ্নের ভিত। বন্ধুত্বের পরীক্ষাও হয়েছে আগুনে পুড়ে। অবশেষে তিনজন পৌঁছে গেল সফট বিট টেকের কাজ ঘেরা প্রাঙ্গণে। সকালে ঝামেলার রেশ এখনো পুরো কাটেনি। নন্দিনীর মুখে সামান্য বিরক্তি, চোখে তাড়াহুড়ো। লবির ভেতরে কার্ড সোয়াইপের শব্দ, লিফটের সামনে ছোট্ট ভিড়, আর ঘড়ির কাঁটা যেন ইচ্ছে করেই একটু জোরে টিকটিক করছে। লিফট থেকে নেমে অম্বর হঠাৎই তড়িঘড়ি নিজের ডিপার্টমেন্টের দিকে ছুটল। কিন্তু ছোটার আগে সে কিন্তু নিজের কাজটা করতে ভুলল না। দেখলি তো আমি কত সিরিয়াস। চলো ভাই, লাঞ্চে দেখা হচ্ছে। সাবধানে যা। দেখলি, এই জন্যই আমি ছেলেদের ওপর ভরসা করি না, না জোকসের ক্ষেত্রে না হাঁটার ক্ষেত্রে। হি কুড হ্যাভ ব্রোকেন হিজ লেগস বাডি। রোম্যান্স জিনিসটাই কষ্টকর না? রোম্যান্স না, এটাকে বলে বিশুদ্ধ বোকামি। আরে একটু নাটক না থাকলে লাইফে মজা কোথায়? আমার লাইফে নাটকের কোটা অনেক আগেই ফুল হয়ে গেছে। তবু দেখ, তুই হাসিটা চেপে রাখতে পারলি না। চল, যথেষ্ট হয়েছে, 10 মিনিট পর মিটিং। ইয়েস ম্যাম। রোম্যান্স পরে, আগে প্রোডাকশন। সবাই আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছে কেন বলতো? যেন আমরা একসাথে পুরো বিল্ড ফেল করেছি। গুড মর্নিং গার্লস। মিটিং রুমে 1 মিনিট কথা বলা যাবে? শোনো, জানি তোমরা দুজনেই নতুন প্রজেক্টটা শুরু করেছ, কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজীব দা, প্লিজ বলবেন না আবার ইন্টার্ন ট্রেনিং দিতে হবে? রাজীব দা, আমি আগেই মানসিকভাবে অস্থির, ধীরে বলুন প্লিজ। না না, ব্যাপারটা তার থেকেও বড়। তোমাদের দুজনকে প্রজেক্ট ওরায়ন ওয়ার্কসে শিফট করা হচ্ছে। সরি রাজীব দা, কোন প্রজেক্ট? যেটা 12 বছর আগে বানানো হয়েছিল, সেই পুরনো ফ্রেমওয়ার্কে, যেটা কেউ ছুঁতেও চায় না। টেক স্ট্যাক একেবারে আদিম যুগের, কোবল স্ক্রিপ্ট, তার সঙ্গে VB6 স্ক্রিন, কিছু ক্লাসিক ASP পেজ আর ডেটাবেস টেবিল SQL সার্ভার 2000 সময়কার। রাজীব দা, ওই প্রজেক্ট আমার স্যালারির থেকেও পুরনো। আমরা এটা করলে গুগল সার্চও আমাদের জাজ করবে। ওটা টেকনোলজি না, সরাসরি আর্কিওলজি। রাজীব দা, ওই প্রজেক্ট এতটাই পুরনো যে ডাইনোসররাও রিজাইন দিয়ে দেবে। জানি, ওটাতে কেউ কাজ করতে চায় না, কিন্তু হঠাৎ 2 বছর পর ক্লায়েন্ট হাজির হয়েছে। ওই প্রজেক্ট দ্রুত শেষ না করলে ভবিষ্যতের কোনো কন্ট্রাক্টই রিনিউ হবে না। কিন্তু রাজীব দা, আমি তো নতুন প্রজেক্টে আছি, ডেডলাইন আছে, মডিউল পেন্ডিং। হ্যাঁ নন্দিনী, কিন্তু নতুন প্রজেক্টে এখনও সময় আছে। এই ওরায়ন ওয়ার্কস হাই রিস্ক, আর পুরনো স্ট্যাকটা অফিসে শুধু তুমিই ভালো জানো। রাজীব দা, তাহলে আমি এখানে কি করছি? কারণ তুমি আমার সেরা টেস্টার। এই প্রজেক্টে অনেক মডিউল, টেস্টিংটা একদম নিখুঁত হতে হবে। দেখো, ওরায়ন ওয়ার্কস অনেক পুরনো। অর্ধেক মডিউল মেইন ফ্রেম ব্যাচ জবে, UI VB6, ব্যাক অ্যান্ড কোবল, আর কিছু পুরনো ক্লাসিক ASP পেজ। এই মিক্সটা কেউ বুঝতে পারবে না। শুধু নন্দিনী, তোমার এটার এক্সপিরিয়েন্স আছে। 2 বছর আগে আমাকে কোবল শিখতে হয়েছিল, কারণ আপনি অ্যাপ্রেজালের ভয় দেখিয়েছিলেন, মনে আছে? মনে আছে, একেবারে ইমোশনাল ব্ল্যাকমেল। রাজীব দা, সম্ভব না, দুদিক সামলানো যাবে না। প্রজেক্টটা বিশাল, চাপও বেশি, আর আমরা দুজন। নন্দিনী, প্লিজ বোঝো, তোমরা দুজন আমার সবচেয়ে শক্তিশালী কম্বিনেশন। ব্যাপারটা জরুরি, অন্য কোনো অপশন নেই, তাই ফোর্স করছি। ঠিক আছে, আমরা করব। আমরা করব? ম্যাডাম, আমাকে না জিজ্ঞেস করেই রাজি হয়ে গেলেন? যদি চাকরি চলে যায়, আমাকে কি তুই খাওয়াবি? থ্যাংক ইউ সো মাচ। রাজীব দা, একটা শর্ত, আমাদের টিম লিডার চাই। এত বড় লেগেসি আর্কিটেকচার আমরা দুজন একা সামলাতে পারবো না।
অনেক মডিউল, পুরনো ডিপেন্ডেন্সি, খুব বড় প্রজেক্ট। ব্যবস্থা হয়ে গেছে, কয়েকটা ইন্টারভিউ শিডিউল করা আছে। টিম লিড খুব তাড়াতাড়ি আসবে। গুড, ওয়েলকাম টু দ্য লেগাসি রেস্কিউ মিশন। রাজীব দা, আরও কুল কোনো প্রজেক্ট নাম ছিল না? অফিসের দেওয়ালে ঝোলানো ডিজিটাল ঘড়িটা সন্ধ্যে 7:15 টিম টিম করে জ্বলে উঠল। সফটউইট টেকের বেশিরভাগ ফ্লোর তখন প্রায় অন্ধকার। এক এক করে ল্যাপটপে স্ক্রিন নিভে যাচ্ছে, চেয়ারগুলো ডেস্কের নিচে গুটিয়ে যাচ্ছে, আর কর্মীরা লিফটের দিকে এমন তারায় ছুটছে যেন শেষ ট্রেনটা মিস করলে পুরো পৃথিবী থেমে যাবে। কিন্তু এক কোণে এখনো আলো জ্বলছে, নন্দিনী আর চন্দ্রার কিউবিকল। চারপাশে ছড়ানো প্রজেক্ট ওরায়ন ওয়ার্কসের ধুলো মাখা প্রিন্ট আউট, VV6 উইন্ডো স্ক্রিনশট আর কোবলের ফ্লোচার্ট। দেখতে যেন কোনো প্রাচীন সভ্যতার গুপ্তধনের ম্যাপ বলে মনে হচ্ছিল। আজকের মতো আমি শেষ। আর একটা কোবল প্যারাগ্রাফ দেখলে আমার দুটো চোখই এবার রিজাইন করবে। রেডি? বেরোবি তো এবার? 3 মাস্কেটিয়ার্সের গ্র্যান্ড এক্সিট, আগের মতোই। তোরা বেরিয়ে যা, আমার আজ দেরি হবে। ওরিয়ন ওয়ার্কসের কিছু ডকুমেন্ট এসেছে, ইম্পর্ট্যান্ট। দেরি? আজ? তোরা বেরিয়ে যা। অল দ্য বেস্ট, লাভার বয়। নন্দা, তুই সবসময় কেন এটা করিস বলতো? সব সময় কি করি? পুরো পৃথিবীর দায় নিজের মাথায় তুলে নিস। আজ ওরিয়ন ওয়ার্কসের ফার্স্ট দিন, সব আজই শেষ করতে হবে। কে তোকে মাথার দিব্যি দিয়েছে? মডিউলগুলো বুঝতে চাই। একে তো টেকনোলজিটা পুরনো, তার ওপর পুরো জট পাকিয়ে আছে। ইটস আ টোটাল মেস, তাই একটু টাইম লাগবে। ইম্পর্ট্যান্ট জিনিস একদিন অপেক্ষা করলে ভেঙে পড়বে না, কিন্তু তুই রাতে একা থেকে কাজ করবি না, এটা আমি অ্যালাউ করব না। ক্যারামেল লাটে, এক্সট্রা ফোম, নো সুগার, কারণ তুই ক্যালোরি নিয়ে কমপ্লেন করিস। আর তারপর আমার বিস্কুট চুরি করে খাস। তুই এখন কফি দিয়ে আমাকে ম্যানিপুলেট করছিস, তাই না? অবশ্যই, আর এটা সব সময় কাজ করে। 20 মিনিট বেশি পড়লে অরিয়ন ওয়ার্কসের ভবিষ্যৎ বদলাবে না, কিন্তু আজকের রাতটা আমাদের জন্য বদলাতে পারে। নন্দিনীর গালটা হালকা লাল হয়ে উঠল, চোখ নামিয়ে ফেলল সে বুঝতে পেরেছিল ভালোবাসার মানুষ যখন নরম গলায় জোর করে তখন পৃথিবীর সমস্ত ডেডলাইন হঠাৎ করেই খুব ছোট্ট মনে হয়। তাই ধীরে ধীরে সে ল্যাপটপটা বন্ধ করল। তুই একেবারে ইম্পসিবল। থ্যাংক ইউ, চল। ঠিক আছে, বাট ওয়ান কন্ডিশন, আজ ডিনার তুই দিচ্ছিস। উইথ প্লেজার, বাট আমারও একটা কন্ডিশন, আজ সকালের মতো আর চিৎকার করবি না। ওটা তোর আচরণের ওপর নির্ভর করছে। সফটবিট টেকের কাজ ঘেরা ভবনটা পেছনে ফেলে সন্ধ্যেটা ধীরে ধীরে গলে গেল। রং বদলাতে বদলাতে এক উষ্ণ প্রাণবন্ত রাতে রূপ নিল এই শহর। আকাশে শেষ আলোর রেখাটা মিলিয়ে যেতেই এক এক করে জ্বলে উঠল শহরের বাতিগুলো, যেন অসংখ্য ছোট ছোট স্বপ্ন একসাথে চোখ মেলে তাকালো। অফিসের কোলাহল, হর্নের তীক্ষ্ণ শব্দ আর অর্ধেক পোড়া স্ট্রিট ফুডের ধোঁয়া মেশানো রাস্তা পেরিয়ে নিউ টাউন রাজারহাটের বুকের মাঝে অন্ধকারের ভেতর নরম আলোয় দাঁড়িয়েছিল একটা পরিচিত নাম, দ্য ব্লু ল্যান্টার্ন বার। বাইরে থেকে দেখলে শুধু একটা দরজা, কিন্তু ভেতরে ঢুকলেই এক অন্য জগৎ। নরম জ্যাজ মিউজিক ভেসে বেড়াচ্ছে ধোয়াটে বাতাসে, গ্লাসের টুংটাং শব্দ তালে তালে ছন্দ তুলছে, আর হাসি ঠাট্টা ফিসফিস কথার মিশ্রণে সোনালি আলোয় ভিজে থাকা অন্ধকার ঘরটা একটা রহস্যময় উষ্ণতায় ভরে উঠেছে। আর পালিশ করা কাঠের কাউন্টারে ঠিক পেছনে দাঁড়িয়েছিল আলো ছায়ার মাঝখানে সেই মানুষটি, যার হাসির ঝলক, যার চোখে স্থির দৃষ্টি, আর যার উপস্থিতি
তৈরি করত এক অদৃশ্য আকর্ষণ। এই বারের অর্ধেকেরও বেশি কাস্টমার তারই আকর্ষণে ছুটে আসতো বারবার। প্লাবন, প্লাবন বোস। তার নামের অর্থ ছিল বন্যা, আর সে নিজেও ছিল ঠিক তেমনই। উপস্থিতির বন্যা, আকর্ষণের বন্যা, নজর কাড়ার বন্যা, আর অজান্তেই হাজার হাজার হৃদয় ভাঙার বন্যা। বয়স হয়তো 27 থেকে 28, কিন্তু তার ভেতরের আত্মবিশ্বাস তা কোনো ক্যালেন্ডার বা সময় দিয়ে মাপা যায় না। এটা ছিল সহজ, স্বতঃস্ফূর্ত, অনুশীলনহীন। যেন সে জন্মগতভাবেই জানে কিভাবে একটা ঘরের কেন্দ্রবিন্দু হতে হয়, আই মিন সেন্টার অফ অ্যাট্রাকশন। হালকা সোনালী বাদামি চুল বারের অ্যাম্বার আলোয় চিকিমিকি করে উঠছিল। কপালের ওপর পড়ে থাকা এলোমেলো গোছাটা ইচ্ছে করেই যেন এতটা নিখুঁত। তার ফর্সা গায়ের রং সোনালী আলোয় আরো উষ্ণ, আরো গভীর। লম্বা চওড়া কাঁধ আর শরীরটা ঠিক সেই মানুষের মতো যে কোনো দিনও জিম মিস করে না, কিন্তু সেটা দেখানোর প্রয়োজনও সে বোধ করে না। সে হাঁটতো ধীরে, অবলীলায়, ঠিক সেই আত্মবিশ্বাস নিয়ে যে জানে ঘরের প্রতিটা চোখ অবধারিতভাবে তার দিকেই ফিরবে। আর সত্যি ফিরছিল। প্লাবনকে আজ আরও হ্যান্ডসাম লাগছে, তাই না? ইজ ইট ইভেন লিগাল? ফরগেট লিগাল, আমি মনে হয় শ্বাস নিতেই ভুলে গেছি। তোর কি মনে হয় ও সিঙ্গেল? আই থিঙ্ক গড ইজ সিঙ্গেল। মেন লাইক হিম আরন্ট রিয়েল। মেয়েদের মতন ছেলেরাও পিছিয়ে ছিল না। তারা প্লাবনকে দেখত আর ভেতরে ভেতরে এক অদ্ভুত হিংসে গোপন করত, কারণ তারা জানতো ওর মতো হতে গেলে শুধু জিন বা জেনেটিক্স দিয়ে হবে না, 7 জন্মেরও বেশি আত্মবিশ্বাস প্রয়োজন। ব্রো, লোকটা এত সুন্দর দেখতে কিভাবে? ইজ দ্যাট ইভেন ন্যাচারাল? ন্যাচারাল না আর্টিফিশিয়াল, আই ডোন্ট কেয়ার। আমি এখানে এসেছি ব্রেকআপের দুঃখ ভুলতে, নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে প্রশ্ন তুলতে না। প্লাবনের ঠোঁটে হালকা অচঞ্চল হাসি ফুটে উঠল। সে কিছু শুনেছে কিনা ঠিক বোঝা গেল না, কিন্তু তার হাতের ছন্দ থামল না। ককটেল শেকার ঝাঁকানোর সময় বরফের টুকরোগুলো যেন তার ইশারায় নাচছিল। রিদম, কন্ট্রোল আর পরিমিত শক্তি। সে অনায়াসে কাউন্টারের উপর দিয়ে একটা ড্রিঙ্ক এগিয়ে দিল, চর্চিত, নিখুঁত দক্ষতায়। স্পেশাল ব্লু ল্যান্টার্ন মোহিতো ম্যাম, উইথ এক্সট্রা মিন্ট, যেমনটা বলেছিলেন। প্লাবন, তুমি এত সুন্দর, এত হ্যান্ডসাম, তবুও একটুও অহংকার নেই। তোমার হাসিতে একটা কোমলতা আছে। আমার স্বামী কেন তোমার মতো নয়? তার পেট মোটা, চুল নেই, আচরণ এমন যেন পুরো পৃথিবীর মালিক। সে আমার দিকে ভালোবেসে তাকায়ও না। আমি কি এতই কুৎসিত, প্লাবন? ম্যাম, আপনার ড্রিঙ্কসটা দেরি হলে ফ্লেভারটা মিস করবেন। সে ফ্লার্ট করল না, সে কখনোই করত না, কারণ তার আকর্ষণ ছিল অচেষ্টায়, আর তার ভদ্রতা ছিল স্বভাবজাত। তার আত্মবিশ্বাস ছিল নীরব, আর সেটাই তাকে আরো অপ্রতিরোধ করে তুলত। আজকের রাতটা প্লাবনের কাছে খুব সাধারণ। ড্রিঙ্কস বানানো, হাসি দেওয়া, পেশাদারিত্ব আর সৌন্দর্যের নিখুঁত ভারসাম্য রাখা। কিন্তু সেই শান্ত বাহ্যিকতার নিচেও লুকিয়েছিল এক গল্প, যে গল্প এই শহর এখনো শোনেনি, যে গল্প এই বারও কল্পনা করেনি, যে গল্প প্লাবন হয়তো নিজেও জানত না। কারণ ভাগ্য কখনো হঠাৎ দরজা ভেঙে ঢোকে না, সে আসে ধীরে, স্ফটিকের গ্লাসে ঢালা মদের মতো, নীরব, তরল, অনিবার্য। আর প্লাবন বসুর জীবনে আজ রাতটাই ছিল সেই গল্পের সূচনা। শহরের এক প্রান্তে চন্দ্রা সফল ব্যবসায়ীর মেয়ে হয়ে নিজের পরিচয় গড়ে তোলার সংগ্রামে ব্যস্ত। সবাই ভাবে তার জীবন সহজ। আর অন্য এক প্রান্তে প্লাবন, এক অনাথ বারটেন্ডার,
নিজের পরিচয় খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো পারিবারিক উত্তরাধিকার নেই, নেই কোনো নিরাপদ ছায়া, শুধু নিজের পরিশ্রম আর নিজের তৈরি পৃথিবী। দুজন মানুষ, দুই সম্পূর্ণ আলাদা পৃথিবী, তবুও দুজনেই খুঁজছে একই জিনিস, একটা জায়গা, একটা পরিচয়, যেটা তারা সত্যি নিজেদের বলে মনে করতে পারে।